গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য মেলা থেকে নবম পাঠের অন্তর্গত লেখক মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে সেই গল্পের অনুশীলনীর প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, একের জায়গায় কি বলছে, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখ। তো প্রথম প্রশ্ন কি আছে, বর্ষাকালে এমনই ছিল মেয়ারো, ব্রাজিল, ত্রিনিদাদ। তো গল্পে উল্লেখ্য কোন জায়গাটির কথা আমরা পড়েছি, যে মেয়ারো, তাই তো? তাহলে তোমরা সঠিক উত্তর কোনটা জানলে, এবার সেটা পুরো বাক্যে লিখবে যে বর্ষাকালে এমনই ছিল মেয়ারো। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি, ইতালিতে, লন্ডনে নাকি স্পেনে যা। কি ছিল এই লাইনটি? যে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি, স্পেনে যা, তাই তো? তাহলে তোমরা যখন উত্তর ঠিক করে ফেলবে তখন সেটা আবার আহ গোটা বাক্যটা উত্তর সহ লিখবে, যে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি, স্পেনে যা। তারপর পরের প্রশ্ন, ধুত্তোর, নিকুচি ভাল লাগে না, মনে মনে বললাম। তো মনে মনে অর্থাৎ সেলো মনে মনে কোনটা বলেছিল, ধুত্তোর বলেছিল, নিকুচি নাকি ভাল লাগে না? কোন শব্দটি মনে মনে বলেছিল বৃষ্টির জন্য? যে নিকুচি, তাই তো? তাহলে লিখবে নিকুচি, মনে মনে বললাম। ব্যাস। তারপর পরের প্রশ্ন, ভেতরে ভেতরে গুমোট নাকি দুর্যোগপূর্ণ নাকি হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। তো ভেতরে ভেতরে কোনটা হবে? সে কি বলেছিল? ওই ভয়ঙ্কর আবহাওয়াকে সে গুমোট বলেছিল নাকি দুর্যোগপূর্ণ বলেছিল নাকি হিংস্র বলেছিল? হিংস্র। তাহলে এখানে উত্তর হবে ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। হুম। তারপর পরের প্রশ্ন, অ্যামিডাকে হেড না টেল? কি বলেছিল অ্যামি? যে টেল। অর্থাৎ সেলো যখন হেড বলেছিল তাহলে তার বিপরীতটাই আমি নেবে, অর্থাৎ টেল। তাহলে এর পুরো বাক্যটা হবে আমি অ্যামি ডাকে টেল। ঠিক আছে। তারপর দুইয়ের দাগের প্রশ্ন, কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো। অর্থাৎ আহ যে এখানে একটা করে বাক্য দেওয়া আছে, তার পাশাপাশি বইতে আরো কি কি বাক্য দেওয়া আছে সেগুলো মিলিয়ে তার কার্যকারণ সম্পর্ক অনুযায়ী, যে এলোপাথারি তার পাশে একটা বাক্য দিয়ে দিলে চলবে না, সেই বাক্যটার সঙ্গে সম্পর্ক যুক্ত আরো যে বাক্যগুলো আছে সেগুলো মিলিয়ে লিখতে হবে। কেমন? তো দেখো, প্রথম প্রশ্ন আছে, বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলতো অল্পই। তো এই বাক্যটির কার্যকারণ সম্পর্ক অনুযায়ী তার পাশে কি বাক্য ছিল? যে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলতো অল্পই, তারপরের লাইন ছিল যখনই খেলতে যেতাম বৃষ্টি এসে তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। হুম। তো এটা তার উত্তর। তারপর পরের প্রশ্ন দেখো, ওরা চেঁচাতে লাগলো নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি, স্পেনে যা। তো এই বাক্যটির কার্যকারণ সম্পর্ক অনুযায়ী বইতে তার পাশাপাশি আরো কি বাক্য আছে? দেখো, এটা দুইয়ের দাগের উত্তর, যে রাস্তায় ক্রিকেট খেলতে অ্যামি আর ভার্নের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। হুম। আহ আচ্ছা, রাস্তায় ক্রিকেট খেলতে অ্যামি আর ভার্নের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। অ্যামি আমাদের উঠোনে হি হি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে। ওর মুখ ভেজা, জুবজুবে। ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল, সেও হুজুগে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল।
ওরা চেঁচাতে লাগলো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। হুম। তো এই লাইনটির সঙ্গে এতগুলি বাক্য কার্যকরণ সম্পর্ক অনুযায়ী যুক্ত ছিল, তাই সবগুলিই লিখতে হবে। কেমন? তারপর 3 দাগে দেখো, ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। এই বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত আর কি বাক্য আছে? যে দেখো, এটা 3 উত্তর। বৃষ্টির ভয় আর তার সঙ্গী বজ্রবিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থামার পর সবকিছু মরার মতো হয়ে থাকার ভয়। হুম। তো আগে এই লাইনটি লিখবে যে ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম, তারই দিয়ে বৃষ্টির ভয়, তার সঙ্গী বজ্রবিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থামার পর সবকিছু মরার মতো হয়ে থাকার ভয়। এটা এর সঙ্গে যুক্ত। আগে এই লাইনটি তুলে তারপর এই লাইনটি দেবে। ঠিক আছে? তারপরের প্রশ্ন দেখো, লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই। তো এটা বইয়ের কোন লাইনগুলির সঙ্গে সম্পর্কযুক্ত? যে একদিন ব্যাট করতে না দেওয়ায় ভার্নের ব্যাট বল ঝোপে ছুঁড়ে ফেলেছিলাম। নতুন বছরের গোড়ার দিকে খেলার সময় ভার্ন আমায় আবার ডাকে। লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। যে এখানে বইয়ে অনেকগুলি কথা বা ঘটনা পরপর দেওয়া আছে। তো যেখানে ধরো 10 লাইনেরও বেশি, হুম, তো তার মধ্যে এই লাইনটির সঙ্গে সম্পর্ক নেই এমন বাক্যও দেওয়া আছে। তো সেগুলো নিশ্চয়ই তোমরা লিখবে না, কেবলমাত্র এই লাইনটির সঙ্গে যেগুলো কার্যকরণ সম্পর্ক অনুযায়ী যুক্ত সেগুলো তোমরা নিজের ভাষাতেও লিখতে পারো। হুম। তো এখানে দেখো, বইয়ের লাইন হুবহু তোলা নেই। এই লাইনটির সঙ্গে কার্যকরণ সম্পর্ক অনুযায়ী যেটা যুক্ত, যে কথাগুলি যুক্ত, সেগুলোই দেওয়া আছে। হুম। যে একদিন ব্যাট করতে না দেওয়ায় ভার্নের ব্যাট বল ঝোপে ছুঁড়ে ফেলেছিলাম। যে সেলো তার মনের কথা বলছে, মানে সে নিজে বলছে। নতুন বছরের গোড়ার দিকে খেলার সময়, তোমরা এখানে এটা অ্যাড করতে পারো যে নতুন বছরের গোড়ার দিকে খেলার সময় আমি যখন যাই তাদের কাছে, ভার্ন আমায় আবার ডাকে। লজ্জিত হয়ে তখন মাটির দিকে তাকায়, বা তখন লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। ব্যাস। বা এটা লিখতে পারো। তারপর পরের প্রশ্ন, খোশ মেজাজে বলে, নে সেলো, তুই আগে ব্যাট কর। এই লাইনটির সঙ্গে কার্যকরণ সম্পর্ক অনুযায়ী কি কি বাক্য যুক্ত? তো দেখো, পরের প্রশ্ন, নতুন বছরের হ্যাঁ, নতুন বছরের গোড়ার দিকে ক্রিকেট খেলার সময় ভার্ন আর অ্যামি আমায় দেখে খুশি হয়। পুরনো সব অভিমান ভুলে ভার্ন নতুন ব্যাটের সেলোফেন কাগজ ছিঁড়ে আহ খোলা খোশ মেজাজে বলে, নিয়ে সেলো, তুই আগে ব্যাট কর। হুম। তো আহ, এখানেও ঠিক আগের উত্তরের মতোই হয়েছে, যে এই লাইনটির সঙ্গে যুক্ত যে কথাগুলি বলাই বাহুল্য, যেটা তোমাদের গল্প বইতে তার আগু পিছু যে লাইনগুলি আছে বা যে বাক্যগুলি আছে, সেগুলোর কার্যকরণ দেখতে গেলে তার অনেকগুলি লাইন আরো এখানে তুলতে হবে, তার মাঝে অহেতুক কথাও আছে। তাই জন্য এর সঙ্গে যেটা যুক্তিযুক্ত, যেটা কার্যকরণ সম্পর্ক অনুযায়ী যুক্ত কেবল, সেটাই তাই নিজের ভাষায় লেখা। হুম। আচ্ছা, তারপর পরের প্রশ্ন, ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। এই লাইনটির সঙ্গে কি যুক্ত আছে বা কোন কার্যকারণ সম্পর্ক যুক্ত আছে? যে টসে হেরে গিয়ে রাগে আমি বলি খেলবো না। তাতেও মনে হলো যথেষ্ট উৎপাত করা যায়নি, তাই দৌড়ে ভার্নের ব্যাট বল ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি। ফিরে আসার পর ব্যাট বলের খোঁজ করে আমি আর ভার্ন। আমি জানি না বলায় উঠোন থেকে বেরিয়ে যাওয়ার সময় ভার্নের চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই। হুম। এটা
এটার উত্তর 6 দাগের। আচ্ছা, তারপরে এই বক্সটা শব্দার্থের বক্স দেওয়া আছে, যেটা আহ গল্পের আলোচনার মধ্যে আরো এর সঙ্গে বা এরকম বা এর সঙ্গে আরো নতুন নতুন শব্দের অর্থ সেখানে দেওয়া আছে। তো এবার 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। নিচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো। এখানে একটা করে বাক্যাংশ দেওয়া আছে বা একটা বাক্য দেওয়া আছে, সেটার একটা সাধারণ অর্থ প্রকাশ করে লিখতে হবে। এটা ধরো বইয়ের ভাষায় দেওয়া, বইয়ের লাইন তুলে দেওয়া, বাক্য তুলে দেওয়া বইয়ের, তো সেটাকে সহজ সরল ভাষায় তোমাদেরকে তার অর্থ প্রকাশ করে লিখতে হবে। হুম, তো দেখো 1 দাগে কি দেওয়া আছে। হ্যাঁ, বাতাস ছুটে এসে বদমেজাজে ঝাপট মারতো। এটাকে আহ এটার থেকে কি অর্থ প্রকাশ করতে চাইছে, কি অর্থ প্রকাশ করে? বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারতো, তার মানে খুব জোরে এলোপাথারি বাতাস বইতো, সেজন্যই বলছে বদমেজাজি ঝাপট মারতো। হুম, তো যখন খুব জোরে এলোপাথারি বাতাস হয় বা ঝড় হয়, তখন কি ঝাপট মারার মতোই মনে হয় ঝড়কে, তাই তো? তাহলে এর উত্তর হবে খুব জোরে এলোপাথারি বাতাস বইতো। হুম, তারপর পরের প্রশ্ন, জামা কাপড় যুগ যুগে, এটা থেকে কি অর্থ প্রকাশ করছে? দেখো, যে জামা কাপড় পুরো ভিজে গেছে, এটার থেকে এই এই মানেটাই দাঁড়ায়। হুম, জুবজুবে কখন বলে? যে একদম পুরো ভিজে গেলে এটাকে জুবজুবে বা জবজবা বলে। তো জামা কাপড় জুবজুবে মানে কি একদম পুরো ভিজে গেছে বোঝাচ্ছে, সেজন্যই জুবজুবে শব্দটি এখানে ব্যবহার হয়েছে। হুম, তারপর পরের প্রশ্ন, বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। বৃষ্টির ভয়ানক হাতুড়ি মানে কি? বৃষ্টির আবার হাতুড়ি পড়ে নাকি? নিশ্চয়ই নয়, এখানে রূপক ব্যবহার করা হয়েছে। তো বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো, এর থেকে বা এই বাক্যটা থেকে এই অর্থই প্রকাশ হয় যে খুব জোরে বৃষ্টি পড়তে লাগলো। তো বৃষ্টির ফোঁটা যখন অনেক মানে অনেক জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়, তখন বৃষ্টির ফোঁটাগুলো হাতুড়ির মতো মনে হয় যখন ছাদে পড়ে। যে অনেক একটা আওয়াজ হয় হাতুড়ি পেটানোর মতো, সেজন্যই বলছে। তো বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো মানে খুব জোরে বৃষ্টি পড়তে লাগলো। হুম, তারপর পরের দাগে 4 দাগে, তার মুখ উদ্ভাসিত। তো উদ্ভাসিত মানে আমরা কি জেনেছিলাম? যে উজ্জ্বল। হুম, তো এইখানে তাহলে এর অর্থ কি দাঁড়াবে? তার মুখ উদ্ভাসিত অর্থাৎ তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। হুম, এটা তার উত্তর। তারপর 5 ভার ড্যাব ড্যাব করে চায়। ড্যাব ড্যাব করে মানুষ কখন চায়? যখন বিস্মিত হয়ে তাকায় বা অবাক হয়ে তাকায়, তখন সে কিছু প্রকাশ করতে পারছে না, কিন্তু তার মনে অনেক কিছুই চলছে, সেটা তার চোখের তাকানোর মাধ্যমে, চাহনির মাধ্যমে প্রকাশ পায় যেন। হুম, তো ভার্ন ড্যাব ড্যাব করে চায় মানে ভার অবাক হয়ে তাকায়। হুম, এটা 5 উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরের প্রশ্নগুলি দেখো। দেখো 4 দাগের প্রশ্ন দেখো, নিচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্য রচনা কর। হুম, তো কি আছে? গোমরা। গোমরা কোন অর্থে ব্যবহার হয়? যে মুখ গোমরা করে আছে। হুম, তো সেই গোমরা, তো এটা বিশেষ্যে আছে, সেটাকে বিশেষণে পরিণত করতে হবে। তো গোমরার বিশেষণ কি হবে? যে গোমরানো। হুম, তো এটা থেকে একটা বাক্য রচনাও করতে হবে। এই গোমরাটা থেকে নয়, গোমরাটা থেকে যেটা বিশেষণ পদে রূপান্তর করছো, সেই রূপান্তরিত শব্দটা দিয়ে বা পদটা দিয়েই একটা নতুন বাক্য রচনা করতে হবে। তো গোমরা থেকে হচ্ছে গোমরানো, তো এই গোমরানো থেকে একটা বাক্য রচনা করতে হবে।
যে গোমড়ানো আবহাওয়া আমার একদম বা মোটেও ভালো লাগে না, এরকম একটা বাক্য রচনা করব। তারপর উজুগে, উজুগে থেকে পরিবর্তন করতে হবে। হুজুগে যেটা বিশেষণে আছে সেটাকে বিশেষ্যে আনতে হবে। তো হুজুগে থেকে রূপান্তর করলে হবে হুজুগ। হুম, হুজুগে থেকে হুজুগ। এবার এই হুজুগ থেকে একটা বাক্য রচনা করি। তো এটা বলে দিলাম, বাকি বাক্য রচনাগুলি তোমরা নিজের থেকে বানিয়ে দিই। হুম, তারপরে দেখো চিৎকার, বিশেষ্যে আছে সেটাকে বিশেষণে পরিবর্তন করে লিখতে হবে। তো চিৎকার হবে চিৎকৃত। ঠিক আছে, সেই চিৎকৃত শব্দটা দিয়ে একটা বাক্য রচনা করব। আবার যেমন সাহসী, সাহসী বিশেষণে আছে সেটাকে বিশেষ্যে পরিবর্তন করতে হবে। সাহসকে রূপান্তর করলে হবে সাহস। হুম, সাহস দিয়ে একটা বাক্য রচনা করবে। তারপর অভিনব, অভিনব মানে কি, যে নতুন, নতুনকে বিশেষণে করলে কি হয়, যে নতুনত্ব। যে অভিনব আছে এটাকে বিশেষণে করলে কি হবে, অভিনবত্ব। হুম, তো এই অভিনবত্ব দিয়ে একটা বাক্য রচনা করবে। ঠিক আছে, তারপর 5 দাগে দেখো কি বলছে, নিচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখো। দেখো, বচন বলতে সাধারণত আমরা এক একটা শব্দের পরিবর্তন করি। হ্যাঁ, যে পরিবর্তন ঠিক নয় যে সেটা কোন বচন সেটা বলি, একটা শব্দ। কিন্তু এখানে বাক্যের মধ্যেই দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা বচন হবে সে শব্দটাকে খুঁজে বের করে সেটা কোন বচন সেটা আমাদেরকে বলতে হবে। হুম, তো দেখো প্রথমটা দেখো কি বলছে 1 দাগে, ওরা হাসছে। তো এর মধ্যে বচন বলতে কোনটাকে আমরা নির্দেশ করব, যে ওরা, তাই তো, মানে পুরোটাই আন্ডারলাইন হয়ে গেছে। তো ওরা হাসছে, এর মধ্যে ওরা, তো ওরাটা কোন কোন বচন, এক বচন নাকি বহু বচন? প্রথমত বলো, বচন বলতে কি বোঝো? যে সংখ্যা বোঝায়। ঠিক, তো একটিকে বোঝালে সেটা এক বচন হয়, আর একের বেশি বোঝালে সেটা বহু বচন হয়, তাই তো। তাহলে এখানে ওরা, ওরা বলতে কি বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে? অনেকজনকে বোঝাচ্ছে। তাহলে কি হবে কোন বচন, যে বহু বচন। এখানে একের উত্তর। হুম, তারপর দ্বিতীয় প্রশ্ন, ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত। এখানে বচন হবে কোন শব্দ, যে মেঘগুলো, তাই তো, এটাই সংখ্যা নির্দেশ করছে। তো এটা কোন বচন হবে সেটা আমাদেরকে লিখতে হবে। মেঘগুলো, তার মানে কি অনেক মেঘ জমেছে। তো গুলো কখন যুক্ত হয় সে শব্দের সঙ্গে, যখন একের বেশি বোঝায়। হ্যাঁ, তো এখানে মেঘগুলো বলতে অনেক মেঘ বোঝাচ্ছে, তাই কোন বচন হবে না, বহু বচন হবে। তো এই 2 দাগের উত্তর, যে মেঘগুলো সেটা বহু বচন। তারপর 3 দাগে, আমি, আমি আমাদের উঠোনে। তো এখানে সংখ্যা বলতে সেরকম কিছু উল্লেখ নেই। তো এখানে একজন কর্তা আছে এবং নাম উল্লেখ করা আছে, অ্যামি। তো অ্যামি বলতে কয়জনকে বোঝাচ্ছে, অ্যামি একার বলা হচ্ছে, হ্যাঁ, একজনকে বোঝানো হচ্ছে। তো এটা কি হবে তাহলে, এক বচন। তারপরে দেখো আমাদের, আমাদের বলতে আহ একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনের উদ্দেশ্যে বলা হচ্ছে? আমাদের, আমার হলে একজন, আমাদের হলে তখন অনেকজনকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা বহু বচন। তো দেখো এখানে পরপর লেখা আছে, প্রথমে অ্যামি শব্দটা সেটা এক বচন, আমাদের সেটা বহু বচন। হুম,
তারপর এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠলো। তো এইখানে দেখো সংখ্যা বোঝাচ্ছে সেরকম শব্দ কোন, যে কলজেটা টা দিয়ে আছে, টা বোঝালে একদম সহজেই এটা দেওয়া আছে, যে দেখলেই বুঝতে পারবো যে এটাই সংখ্যা নির্দেশ করছে। কারণ সংখ্যার ক্ষেত্রে তো টা টি ইত্যাদি হয়, খানা খানি এরকম, যে একটা দুটা দুইখানা তিনখানি একটি দুটি এরকম সংখ্যার ক্ষেত্রে হয়ে থাকে। তো কলজেটা তার মানে এটাই সংখ্যা নির্দেশ করছে, এবং এই শব্দটাকে বচন কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে, তাই তো। তাহলে কলজেটা, এখানে কলজেটা বলতে কতগুলো কলজে বোঝাচ্ছে নাকি একটা বোঝাচ্ছে? একটা বোঝাচ্ছে, তাই তো। যখন এক বচন হয় তখন এই টা টি খানা খানি এগুলো ব্যবহার হয়। তো তাহলে এই কলজেটা হবে এক বচন, চারের দাগে এই উত্তর, কলজেটা হবে এক বচন। তারপর পাঁচের দাগে পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর। তো এখানে কি আছে? একটা পেনি, এটা সংখ্যামূলক একটা উম, দুটি শব্দ মিলে একটা পরিণত হয়েছে। তো একটা পেনি, এখানে টা দেওয়া আছে, তোমরা আরো সহজে নির্দেশ করতে পারবে যে টা টি কখন থাকে এক বছরের ক্ষেত্রে, যখন একটা বোঝায়, এবং এখানে উল্লেখ করা আছে একটা পেনি, তাহলে কি হবে এটা? না এক বছর। তাহলে পাঁচের দাগে হবে সংখ্যামূলক শব্দ যেটা হবে একটা পেনি, সেটা হবে বচন এক বছর। হুম, আচ্ছা। তারপর ছয়ের দাগে নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। হুম, তো একের দাগে সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে। তো এখানে বৃষ্টির তলায় দাগ আছে, তাহলে এটা কোন কারক হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো বৃষ্টি থেকে, যখন আহ সেই শব্দের সঙ্গে থেকে, হতে, হইতে, থেকে অনুসর্গ থাকলে কোন কারক হয়? যে অপাদান কারক হয়, তাই তো। এবং দেখো আহ দৌড়ে ফিরছি বা ফিরেছি বৃষ্টি থেকে, তো এখানে অনুসর্গ যুক্ত থাকছে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। আর অনুসর্গ না থাকলে আলাদা ব্যাপার, কিন্তু অপাদান মানে অনুসর্গ থাকে। তো বৃষ্টিটা হবে তাহলে অপাদান কারক। এবং এখানে শুধু কারক নির্ণয় করলে চলবে না, এখানে বিভক্তিও লিখতে হবে। হুম, তো কি লিখবে? যে বৃষ্টি, যেটা অপাদান কারকের থেকে অনুসর্গ, থেকেটা কি? হইতে, থেকে বা হতে, এগুলো অনুসর্গ, তাই অনুসর্গ বলে লিখতে হবে। তারপর দুইয়ের দাগে আর মুখ একেবারে ভেজা। হ্যাঁ, তো আর মুখ একেবারে ভেজা, মুখটা তাহলে কোন কারক? তো দেখো এখানে প্রশ্ন করো, কি ভেজা? মুখ ভেজা। কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? একটা বাক্যে যে কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি মিলে একটা সাধারণ বাক্য তৈরি হয়। এবার তার সঙ্গে বিভক্তি যুক্ত হলো কিনা, আরো অন্যান্য সহযোগী ক্রিয়া, সমাপিকা অসমাপিকা ক্রিয়া, এসব কথা বাদই দিলাম। একটা বাক্য গঠনের জন্য মূলত আমাদের লাগে একটা কর্তা, একটা কর্ম আর একটা ক্রিয়া, ঠিক? তো সেই বাক্যে যখন কি দিয়ে প্রশ্ন করা হয় তখন কি উত্তর পাওয়া যায়, বা যেটা উত্তর পাওয়া যায় সেটাকে কি বলে? সেটাকে কর্ম বলে। হুম, তো এখানে দেখো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ কি, যে আর মুখ একেবারে ভেজা। কি ভেজা? বা আর কি একেবারে ভেজা? মুখ একেবারে ভেজা। তো কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, সুতরাং এটা কর্ম হবে। তো যেহেতু কর্ম, তাহলে কোন কারক হবে? না কর্মকারক হবে। তো কর্মকারকে বিভক্তি কি? মুখ। মুখের সঙ্গে কি কিছু যুক্ত আছে? নেই। তাহলে কিচ্ছু নেই মানে শূন্য বিভক্তি, তাই কর্মকারকে শূন্য বিভক্তি। তারপর
আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। তো খাটের তলায় নিচে দাগ। আচ্ছা আচ্ছা, 3-এর দাগে দেখো, আমি দাঁড়িয়ে রইলাম। আমি তলায় দাগ। আমিটা কোন কারক হবে? দেখো এখানে আমিটা কি, একটা বাক্য গঠনের মধ্যে এই আমিটা কি, কর্তা, তাই তো? তো যেহেতু কর্তার তলায় দাগ, তাহলে কোন কারক হবে? কর্তাকে বোঝালে কর্তৃকারক হয়, তাই তো? এটাও তাই। আমি দাঁড়িয়ে রইলাম, আমিটা হবে কর্তৃকারক, কারণ এখানে কর্তাকে বোঝাচ্ছে। কর্তৃকারকে কোন বিভক্তি হবে? এখানে দেখো শুধু আমি আছে, আমির সঙ্গে কিছু যুক্ত নেই, তাহলে কিচ্ছু নেই মানে শূন্য বিভক্তি হবে, কর্তৃকারকে শূন্য। তারপর 4-এর দাগে, আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। খাটের তলায় নিচে দাগ। তো এটা কোন কারক হবে? দেখো আমি ছিটকে চলে গেলাম কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? দেখো সময় বা স্থান বোঝালে কোন কারক হয়? তা অধিকরণ কারক হয়। তো এখানে খাটের তলায় আছে, হুম, কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে কোন কারক হবে? অধিকরণ কারক। এবং এখানে কি বিভক্তি হবে? দেখো খাটের তলায়, তলায় শেষে অন্তস্থ আছে। তো যদি আলাদা আলাদা থাকতো তাহলে আলাদা আলাদা বিভক্তি হতো, দুটো কিন্তু একসঙ্গেই দাগ দেওয়া। খাটের তলায় মনে করো একটাই, না হলে খাটের হলে খাট যুক্ত এর, এর বিভক্তি, তলায় অন্ত্যস্ত বিভক্তি, সেখানে শুধু অন্ত্যস্ত বিভক্তি দিলেই হবে, অধিকরণ কারকে অন্ত্যস্ত বিভক্তি। হুম, তারপর দেখো পরের দাগে, 5-এর দাগে, ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। এখানে কিরকম প্রশ্ন আসছে? যে ভার্ন কোথায় থেকে চেঁচিয়ে ডাকে, ঠিক? কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি যে ভার্ন কোথায় থেকে চেঁচিয়ে ডাকে? রাস্তা থেকে। তা রাস্তা একটা স্থান বোঝাচ্ছে। তো এটা তাহলে কোন কারক হবে? সময় বা স্থান নির্ধারণ করে কোন কারক, বা কোথায় দিয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? অধিকরণ কারক। তাহলে এটাও হবে রাস্তা, অধিকরণ কারকে। এবার আসো বিভক্তি, এখানে কোন বিভক্তি হবে? দেখো রাস্তা এর সঙ্গে কি কিছু যুক্ত আছে? নেই, তাহলে কিছু নেই মানে শূন্য বিভক্তি। তাহলে রাস্তা অধিকরণ, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। হুম, তারপর 7-এর দাগে দেখো, নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো। একটা করে বাক্য দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। তো দেখো কি আছে 1-এর দাগে, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত। এখান থেকে কি প্রশ্ন তৈরি হতে পারে? দেখো এই বক্সটা দেখতে পাচ্ছ হলুদ রঙের, এখানে উপযুক্ত প্রশ্নগুলি দেওয়া আছে। হুম, আর এটা তো কারক বিভক্তি, প্রত্যেকটা বক্সের মধ্যে আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো রাস্তায় ক্রিকেট খেলার মতো আর কোন কোন বিষয়ে ওদের আনন্দ, এটা 1-এর দাগের প্রশ্ন। হুম, তারপরে দেখো 2-এর দাগে কি আছে? ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। এখান থেকে কি প্রশ্ন হবে? যে ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল? আলসের তলায়, উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এই 2-এর প্রশ্ন হবে ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল, বা ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল, এটা এর থেকে তৈরি প্রশ্ন। হুম, তারপর 3-এর দাগে দেখো, আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। কি হবে? এখান থেকে কি প্রশ্ন তৈরি হতে পারে? যে কিসের শব্দে আবার আকাশ কেঁপে উঠলো? তো কিসের শব্দে, কিসের শব্দে প্রশ্নটা করে কি উত্তর পাওয়া যাচ্ছে? আলবাত পাওয়া যাচ্ছে, যে আহ ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। ঠিক,
এখানে আবার আছে এই কারণে, কারণ এই বাক্যের মধ্যে আবার আছে, যে আবার কি ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। তাই কিসের শব্দে আবার আকাশ কেঁপে উঠল? হুম। তারপর পরের দাগের বাক্যটি দেখো। দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম। এখান দিয়ে কি প্রশ্ন হবে, যে দৌড়ে কোথায় যাই? দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছি। তাহলে চারের দাগের প্রশ্নটা হবে এটা। হুম। তারপর পাঁচের দাগে দেখো। আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো আমি ছিটকে ঢুকতাম ঘাটের তলায়। তো এখান থেকে কি প্রশ্ন তৈরি হতে পারে, যে আমি অনেকবার সাহসী হতে চেয়েও পারতাম না কেন? তো এই কেনর উত্তর এই গোটা বাক্যটি। ঠিক আছে। তারপর আটের দাগে কি বলছে দেখো। উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো। উদ্ধৃত চিহ্ন বলতে এই যে ইনভার্টেড কমা আছে, এগুলোকে তুলে দিয়ে একটা বাক্যে লিখতে হবে, এবং সেটা নিজের মতো করে লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, বইয়ের লাইন তুলে নয়, বা যেমনটা আছে তেমনটা নয়, নিজের ভাষায় সহজ সরল ভাবে লিখতে হবে। তো দেখো একের দাগের কি আছে দেখো বাক্যটি, যে আমি 2 নম্বর ব্যাট, ভার্ন বলে। তো এখানে আমি 2 নম্বর ব্যাটটা কোটেশনের মধ্যে আছে, অর্থাৎ ইনভাইটেড কমার মধ্যে আছে, তারপর একটা কমা আছে, তারপর ভার্ন বলে আছে। তো এটাকে নিজের ভাষায় লিখলে কি হবে, এবং এই চিহ্নগুলো তুলে দিয়ে বললে কি হবে, যে ভার্ন বললো যে সে 2 নম্বর ব্যাট করবে। হলো। তারপর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা আটের দাগের উত্তর। তারপর দুইয়ের দাগে, সে বলে সেলো ব্যাটার বল কোথায়? এখান থেকে কি হবে, বা যেগুলো উদ্ধৃতি চিহ্ন আছে, অর্থাৎ মাঝখানে একটা কমা আছে, সেটা তুলে দিয়ে কি হবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, যে সে সেলোকে জিজ্ঞেস করলো তার ব্যাট আর বল কোথায়। হুম। তারপর পরের প্রশ্ন বা পরের দাগের বাক্য। ভার্ন সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন দেখ সেলো। এর মধ্যে অনেক উদ্ধৃতি চিহ্ন আছে। প্রথমত ভার্ন, সেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, তারপর একটা কমা আছে। সে চেঁচিয়ে ডাকে, তারপরে একটা কমা আছে। এই ভার্ন দেখ সেলো, এর মধ্যে মধ্যে কমা আছে, আবার সেটা ইনভার্টেড কমা। তো এগুলি সব উদ্ধৃতি চিহ্নগুলোকে তুলে দিতে হবে এবং নিজের ভাষায় একটা বাক্য গঠন করতে হবে। তো কি হবে, যে সে ভার্নকে চেঁচিয়ে ডেকে অবাক হয়ে বলল সেলোকে দেখতে। হুম। আচ্ছা। তারপর বা তোমরা এটা উল্টেও বলতে পারো, যে আহ, সে অবাক হয়ে ভার্নকে দেখে, সে অবাক হয়ে সেলোকে দেখে ভার্নকে চেঁচিয়ে ডাকে তাকে দেখার জন্য। ঠিক আছে। বা তোমাদের যদি কিছু মনে হয় যে আমি এভাবে লিখবো, তাহলে সেটাও লিখতে পারো, তবে বড়দের কারোর থেকে একবার সেটা যাচাই করে নি। কেমন? তারপর নয়ের দেখ, কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো। পেনি। পেনি কোন দেশের মুদ্রা, যেটা আমরা গল্পের মধ্যে পড়েছিলাম, যে একটা পেনি দিয়ে তারা টস করেছিল। ঠিক। তো পেনি কোন দেশের মুদ্রা? না, ইংল্যান্ডের। হুম। দেখো এই বক্সটার মধ্যে আছে যে মুদ্রার কোন দেশের মুদ্রা সেগুলো। তো পেনি ইংল্যান্ডের মুদ্রা। ডলার। ডলার কোন কোন? ডলার আমেরিকার, আমেরিকা যুক্তরাষ্ট্র। তো আমেরিকার মুদ্রা। তারপর আছে পেসো। পেসো কোথাকার মুদ্রা? যে ফিলিপাইন, অ্যান্টিনা, মেক্সিকো, হুম, উম, আর্জেন্টিনা। হুম। আচ্ছা। তারপর আছে রুবল। রুবল কোন দেশের? রুবল রাশিয়ার, রাশিয়ার মুদ্রা। টাকা কোথাকার কোন দেশের মুদ্রা? আহ, বাংলাদেশ আর ভারত। আমরাও তো টাকা বলি, তো বাংলাদেশেও টাকা শব্দটি ব্যবহার করে মুদ্রার হিসেবে। তো এগুলি হলো মুদ্রাগুলির নাম, এবং সেগুলি কোন দেশে পাওয়া যায় সেটার একটা তালিকা। ঠিক আছে।
তো আজকে আমরা তোমাদের নবম পাঠের যে অন্তর্গত যে মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা গল্পের তোমাদের বইয়ের সমস্ত অনুশীলনী প্রশ্ন ছিল, সেগুলি কিছুটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো যতটুকু আলোচিত হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি। তবু যদি কোথাও কোনো উত্তর বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানিও, আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের তোমাদের অনুশীলনের আরো বাদবাকি প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে। ধন্যবাদ।